গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 5 জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব আরোপ মিলনের, এডুকেশন কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন বিধায়কের। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস বৃহস্পতিবার আকস্মিক হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা শিক্ষা দপ্তরের বিভিন্ন বিষয়ে অবগত হওয়ার পর তিনি উপস্থিত হন জেলা এডুকেশন কমপ্লেক্সে আয়োজিত সিআরসিসিদের টিআরএল প্রশিক্ষণ শিবিরে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক ডক্টর মিলন দাস হাইলাকান্দি জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পরিকল্পনা, উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি জানান, বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ ও শৈক্ষিক সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন ঘটাতে ইতিমধ্যেই তিনি বিধানসভা কেন্দ্রের একাধিক বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন। বিদ্যালয় ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে সিআরসিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বিধায়ক বলেন, আগামী দিনে সংশ্লিষ্ট সিআরসিসি ও পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিদ্যালয়গুলোতে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার পরিবেশকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে তিনি সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়গুলোতে মধ্যাহ্নভোজন কর্মসূচির যথাযথ ও স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে সম্প্রতি গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি জানান, সিআরসিসি ও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত তদারকি এবং সচেতনতামূলক কার্যক্রমের ফলে জেলার সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এক সময় যেখানে বিদ্যালয়ে উপস্থিতির হার ছিল মাত্র 30%, বর্তমানে তা বেড়ে 62% পৌঁছেছে। এই অর্জনের জন্য সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সকল সিআরসিসি ও শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানান। আগামীতে উপস্থিতির হার 85% করার লক্ষ্যে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অপরদিকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করল এপিডিসিএল। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার বৃদ্ধি পেল বিদ্যুতের মাশুল। জানা গেছে, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রস্তাবে ইতিমধ্যে অনুমোদন জানিয়েছে আসাম রাজ্যিক বিদ্যুৎ নিয়ামক কমিশন। বলা বাহুল্য, আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিদ্যুতের শুল্ক বৃদ্ধি করার আসাম বিদ্যুৎ গ্রাহকদের নতুন করে বাড়তি খরচের বোঝা বহন করতে হবে। এই শুল্ক বা মাশুল বৃদ্ধি প্রতি ইউনিটে 15 পয়সা থেকে 28 পয়সা পর্যন্ত, যা আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে কার্যকর করা হবে। বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন কর্তৃক অনুমোদিত এই সিদ্ধান্তটি ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ প্রাইস অ্যাডজাস্টমেন্টের সাথে সম্পর্কিত সমন্বয়ের অংশ হিসেবে এসেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী জুন মাসে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম 21 পয়সা বাড়বে। জুলাই মাসে এই বৃদ্ধির হার হবে প্রতি ইউনিটে 18 পয়সা এবং এরপর আগস্টে 16 পয়সা। পরবর্তী মাসগুলোতেও এই ঊর্ধ্বমুখী সংশোধন অব্যাহত থাকবে। সেপ্টেম্বরে প্রতি ইউনিটে 17 পয়সা, নভেম্বরে 19 পয়সা এবং ডিসেম্বরে 24 পয়সা বৃদ্ধি পাবে। 2027 সালের জন্য আরও মূল্য বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে, যেখানে জানুয়ারিতে প্রতি ইউনিটে 26 পয়সা, ফেব্রুয়ারিতে 25 পয়সা এবং মার্চে সর্বোচ্চ 28 পয়সা বৃদ্ধি পাবে। কর্মকর্তারা জানিয়েছেন যে এই পর্যায়ক্রমিক সংশোধন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে এবং এটি এফপিপিপি এর অধীনে কাঠামোগত ট্যারিফ সমন্বয় ব্যবস্থার একটি অংশ, যা জ্বালানি ও বিদ্যুৎ সংগ্রহের খরচের পরিবর্তনকে প্রতিফলিত করে। এই মূল্যবৃদ্ধি গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যারা ইতিমধ্যেই নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্য এবং জ্বালানির দাম নিয়ে হিমশিম খাচ্ছেন। বিজ্ঞাপিত সময়সূচি অনুযায়ী নতুন হার চলতি বছরের জুন থেকে 2027 সালের মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে। প্রসঙ্গত, মাশুল বৃদ্ধির বিষয়টি সাধারণ জনগণকে না জানিয়ে করা হয়েছে। উল্লেখ্য, বিগত বর্ষের 215 কোটি টাকার ঘাটতি মেটাতে মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে এপিডিসিএল। অপরদিকে লোকসভা ভোটের আগে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তুতি। আগামী লোকসভা নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, এ বিষয়ে নতুন আইন আনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলতে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্র। সরকারি সূত্রে জানা গিয়েছে, কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানার চেষ্টা চলছে। এই প্রক্রিয়ায় তামিলনাড়ুর দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সহ একাধিক আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আরও কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানা গিয়েছে। বর্তমানে লোকসভার আসন বন্টন 1971 সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত কাঠামোর উপর নির্ভর করে দীর্ঘদিন ধরে এই সংখ্যা কার্যত স্থির রয়েছে। তবে ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হলে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির উদ্বেগের বিষয়টিও কেন্দ্র বিবেচনায় রাখছে বলে সূত্রের দাবি। এমন একটি গ্রহণযোগ্য পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা চলছে যাতে অধিকাংশ রাজনৈতিক দল সম্মত হয় এবং কোনো রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ না ওঠে। সরকারের মতে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই তড়িঘড়ি সিদ্ধান্তের বদলে সর্বসম্মত অবস্থান তৈরির উপরই জোর দেওয়া হচ্ছে। প্রতিনিধিত্বের ন্যায্যতা বজায় রাখা এবং বিভিন্ন রাজ্যের উদ্বেগ দূর করাই আলোচনার মূল লক্ষ্য। সূত্রের দাবি, এখনো পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে। আইন আনার আগে একটি বিস্তৃত নীতিগত কাঠামো চূড়ান্ত করতে চায় কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে সীমানা পুনর্নির্ধারণের এই উদ্যোগ আগামী সাধারণ নির্বাচনের আগে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক পদক্ষেপ হয়ে উঠতে পারে। এর প্রভাব পড়তে পারে সংসদের রাজ্যগুলির প্রতিনিধিত্ব, কেন্দ্র রাজ্য সম্পর্কের ভারসাম্য এবং দেশের ভবিষ্যৎ নির্বাচনী মানচিত্রের উপর। অপরদিকে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার সফল বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে বড় স্বীকৃতি অর্জন করল আসাম। প্রধানমন্ত্রী সূর্যঘর উৎসর্গ পুরস্কারে শীর্ষস্থান অর্জন করেছে রাজ্য। এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটি শুধু একটি পুরস্কার নয়, বরং পরিচ্ছন্ন শক্তি ও টেকসই উন্নয়নের পথে আসামের অগ্রযাত্রার জাতীয় স্বীকৃতি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশ জুড়ে নবায়নযোগ্য শক্তির প্রসারে যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আসাম তার অন্যতম সফল অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং পরিচ্ছন্ন শক্তির প্রসারে রাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এই সম্মান ভারতে 2070 সালের মধ্যে নেট জিরো বা শূন্য কার্বন নিঃসরণ অর্জনের জাতীয় লক্ষ্য পূরণের ক্ষেত্রে আসামের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। একই সঙ্গে গ্রিন এনার্জি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টারও স্বীকৃতি মিলেছে এই পুরস্কারের মাধ্যমে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার লক্ষ্য হল দেশের কোটি কোটি পরিবারকে সৌরশক্তির সঙ্গে যুক্ত করা এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উপর নির্ভরতা কমানো। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি প্রদান করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমছে, অন্যদিকে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারও বাড়ছে। সরকারি সূত্র মতে আসাম এই প্রকল্প বাস্তবায়নে গত 1 বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক পরিবার সৌর বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। প্রশাসনের সক্রিয় ভূমিকা, বিদ্যুৎ বিভাগের উদ্যোগ এবং সাধারণ মানুষের উৎসাহের ফলে এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে আসামের এই অর্জন ভবিষ্যতে আরও বড় বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়নের ক্ষেত্রে রাজ্যকে দেশের অন্যতম অগ্রণী রাজ্যে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে। প্রধানমন্ত্রী সূর্যঘর উৎসর্গ পুরস্কারে আসামের এই সাফল্যকে রাজ্যের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছে বিভিন্ন মহল। অপরদিকে কুশিয়ারার পাড়বাঙ্গন নিয়ে সরব নাগরিক আহ্বায়ক কমিটি। চরবাজার সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্যাম্পের পাশে কুশিয়ারা নদীর ভাঙ্গন ভয়ানক আকার নিচ্ছে। এই ভাঙ্গন শহরবাসীর চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার চরবাজার ও চোরাকুড়ি এলাকার নদী ভাঙ্গনের খোঁজ নিতে দেখা গেল শ্রীভূমি শহর নাগরিক আহ্বায়ক কমিটির সদস্যদের। তারা নদী ভাঙ্গনের পাশে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ ব্যক্ত করলেন।
তারা বলেন, এই এলাকার দুটি স্লুইস গেট সংলগ্ন নদীর ভাঙ্গন এতটাই বিপজ্জনক যে কুশিয়ারা নদীর জল বাড়লে নদীর জল শহরে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে, আর এতে কুশিয়ারা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। কমিটির সদস্যদের পাশে পেয়ে এলাকাবাসী ও প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠেন, বলেন বারবার প্রশাসনের গোচরে আনার ফলেও এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না, তাই অতি শীঘ্রই এই বাঁধ মেরামতের জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও নাগরিক আহ্বায়ক কমিটি দাবি জানায়, বর্ষা মরশুম আসার আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে নদী ভাঙ্গনের মেরামত না হলে শহরবাসীকে ভয়ানক বিপদের মধ্যে ঠেলে দেওয়া হবে। এছাড়াও চরবাজার বর্ডার আউটপোস্টও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, এতে শহরের সুরক্ষাও বিপজ্জনক হয়ে উঠবে। তারা জানান, এ নিয়ে কমিটির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিষয়টির গভীরতা নিয়ে আলোচনা করবেন বলে এলাকাবাসীদের আশ্বাস দেন। এদিন কমিটির পক্ষ থেকে ভাঙ্গন এলাকা পরিদর্শনে ছিলেন নির্মল দে, চন্দন চক্রবর্তী, অরুণাংশু ভট্টাচার্য, পূর্ণিমা চৌধুরী, সুলেখা দত্ত চৌধুরী, জ্যোতিষপুর কায়স্থ, তাপসপুর কায়স্থ, শুভম দাস, অহিরঞ্জন দে, সন্দীপ নন্দী, আশিস চ্যুতিধর, সন্ধানী সংঘের সভাপতি গৌরা রায়, অজয় দত্ত সহ চরবাজার সীমান্ত সুরক্ষা বাহিনীর ক্যাম্প আধিকারিক সহ এলাকাবাসী। আজকের বিশেষ সংবাদ এখানেই।